চারদিকে বৃষ্টির জল থই থই করছে। মাঠঘাট ফসলের ক্ষেত এখন টইটুম্বুর পানিতে। আমিষের চাহিদা মেটাতে ক্ষেতের ধারে ছোট ছোট জাল নিয়ে মাছ ধরার চেষ্টা। সারি বেঁধে রোপণ করা আমনের চারাগুলো কিছুদিন পরে সোনালী ধানে ভরিয়ে ফেলবে কৃষকের গোলা। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের প্রায় সব জায়গারই চিত্র একই রকম। কৃষকরা আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী। যাদের একসময় কিছুই ছিল না তাদের অনেকেই জমি চাষ করছেন বন্ধক নিয়ে। শুধু জমি বন্ধক নয়, পশুপালন, ছোট ব্যবসা, উদ্যোক্তা এরকম অনেক উদাহরণ তৈরিতে গত প্রায় 3 দশক ধরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে দেশের ছোট বড় এনজিও। ওখানে 100-100 টাকা করে সঞ্চয় দিয়ে 20,000 টাকা করে লোন উঠায় মাসে মাসে কিস্তি দিছি। এই যেমন পঞ্চগড়ের সীতাগ্রাম এলাকায় জলিল বেনু দম্পতি। পেশায় রাজমিস্ত্রি জলিলের ঠিকঠাক থাকার ঘরও ছিল না 2 যুগ আগে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে থাকার ঘর করেছেন, ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন, জমি কিনে বসত বাড়ির আয়তন বাড়িয়েছেন। টিন কিনে আমরা টিনের ঘর দিছি, তারপরে লোন পরিশোধ করে গরু নিয়েছি, তারপরে লোন পরিশোধ করে এই যে বাচ্চা কাচ্চা ছোট ছোট এদেরকে পড়ালেখা করাই। একই গ্রামের এক বাড়িতে দেখা যায় গাছ থেকে বাদাম আলাদা করছেন বেশ কয়েকজন নারী। তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে এনজিও ঋণের সাথে জড়িত। গ্রামীণ ব্যাংক থেকে লোন নিছি 50,000, তারপর আইটিএস থেকে নিছি 50,000, তারপর জমিন বিক্রি করছি, গরু কিনছি, আমার স্বামীকে বিদেশে পাঠাইছি। এনজিও সংশ্লিষ্টরা বলছেন গ্রামাঞ্চলের দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণ প্রকল্প অভাবনীয় সাফল্য এনে দিয়েছে। মুদ্রার উল্টোপিঠও দেখেছেন অনেকে। ঋণ নেওয়ার জন্য অনেক টাকা দেওয়া গেছিল, 5,000, 10,000, 15,000 করে। 2-3 সপ্তাহ ঘোরাফেরা করছে, পরে টাকাগুলো মারে নিয়ে চলে গেছে। তখন কি ঋণ যা দেখেছি অফিসে চুর মাছুর ভাঙা ভাঙি লোকগুলাকে খুঁজে পাই না। 30,000 টাকা দিলে ওদের এখানে 5-7,000 টাকা জমা দিতে হবে, তার উপরে আবার 15%, 12% সুদ। জানা গেছে 8 থেকে 10% ঋণ গ্রহীতা এই অর্থ ব্যয় করেন অনুৎপাদনশীল কাজ, যেমন মেয়ের বিয়ে দেয়া, বিলাসী জীবনযাপন, জুয়া খেলার মতো কাজে। ফলে ঋণ শোধ করতে না পেরে অনেকেই হারান ভিটেমাটি, এলাকা ছাড়াও হন কেউ কেউ। তাই এই ঋণের টাকা যেন ঠিকঠাক উৎপাদনশীল কাজে ব্যয় হয়, সেদিকে নজরদারি বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন গ্রহীতাদের সচেতনতার। ক্ষুদ্র ঋণের উদ্যোগ, শাখা সংখ্যা, সদস্য, ঋণ স্থিতি, সঞ্চয় স্থিতিতে সবচেয়ে পিছিয়ে বান্দরবানও। এখানকার হিসেবটা কিছুটা ভিন্ন। এখানে চ্যালেঞ্জ যেন পাহাড়ের সাথে ঘেঁষে ঘেঁষে চলে। আমাদের রাস্তাটা দূরে বলে এটার কারণে ওরা আসতে চায় না। কয়টা আসছে আর অনেকগুলো আছে ওইটারও আসে নাই। আমার হাজবেন্ডের যদি একটা ব্যবসা বাণিজ্য নিয়ে যদি চলতে পারতাম একটু ভালো হতো। আমাদের দোকানে লোনের প্রিয়জন, সুদের কারণে লোন নিতে পারছিনি। বান্দরবান জেলায় ক্ষুদ্র ঋণ জনপ্রিয় না হওয়ার পেছনে পাহাড়ের দুর্গমতা একটা প্রধান কারণ। এছাড়া আমাদের এখানে ঋণের যে সুদের হার, এই সুদের হারটাকে কিন্তু পাহাড়ের মানুষ বেশ উচ্চ সুদ হার মনে করে, যে কারণে তাদের ক্ষুদ্র ঋণের প্রতি একটা অনীহা কাজ করে। এরপর আছে হচ্ছে ঋণ কাগজপত্রের যে জটিলতা। একটা ঋণ নিতে গেলে যত ধরনের কাগজপত্র দিতে হয়, এখানকার মানুষজন যেহেতু শিক্ষা দীক্ষায় একটু পিছিয়ে আছে, তারা এই কাগজপত্র জটিলতা নিয়ে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। শাখাগুলোর কাজের পরিধি সবচেয়ে কম ময়মনসিংহ, সিলেট বিভাগে। তবে এখানে পরিধি শহর ও উপশহরে সীমাবদ্ধ মাইক্রোক্রেডিট প্রোগ্রাম। গ্রামাঞ্চলের যে সমিতিগুলো ছিল সেটি অনেক কমে গিয়েছে, ঋণদান সমিতি, এবং এনজিওগুলোর এখন শহর বা শহরতলির যে ঋণদান বা সমিতিগুলো আছে সেগুলো কিন্তু বেশ বেড়েছে। এবং এর কারণ হিসেবে যেটি এনজিও কর্মী বা গ্রামাঞ্চলের মানুষ যেটি বলছেন যে আসলে গ্রামের মানুষের কিন্তু অর্থনৈতিক সক্ষমতা কিছুটা বেড়েছে। বিশেষ করে ময়মনসিংহের ভালুকা এবং ত্রিশালে যে শিল্পায়ন হয়েছে, এই শিল্পায়নের ফলে কিন্তু সেখানে দরিদ্র পরিবারের অনেকের গার্মেন্টস শ্রমিক হিসাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এবং ভালুকা ত্রিশাল ছাড়াও ময়মনসিংহের নান্দাইল এবং গৌরীপুরেও বেশ কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠেছে। স্থানীয়রা কিন্তু এখানে কাজের সুযোগ পেয়েছেন। এবং রিক্সা, অটোরিকশার, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশার দৈনন্দিন আয়টা হয়, সেই আয়টা দিয়েই কিন্তু তারা তাদের যে সংসার চালাতে পারেন বা সংসারের উন্নতির জন্য তারা কাজ করতে পারেন। যার কারণে এনজিও ঋণের প্রতি একটা বিমুখতা বা অনাগ্রহ তৈরি হয়েছে। আগে বেকার ঘুরে বেড়াইছিলাম, এখন গাড়ি চালাই। আমার দিনে
800-1000 টাকা কামাই হয়। ঘুরে ফিরে সব গল্প একই রকম, কিন্তু ভিন্নতা হলো গত কয়েক দশক ধরে চলে আসা ক্ষুদ্র ঋণ কার্যক্রম কতটুকু সফল হলো, বিশেষ করে দারিদ্রতা বিমোচন এবং স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রটি কতটুকু টেকসই করতে পারলাম আমরা। সমীক্ষা বলছে ক্ষুদ্র ঋণ দানের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যক্রম যে চলমান থাকে সেটি ঢাকা বিভাগে, এরপরেই রয়েছে চট্টগ্রাম, কিন্তু কুড়িগ্রামের মতো দরিদ্র পীড়িত অঞ্চলে সবচেয়ে কম কাজ করছে এনজিওগুলো, বিশেষ করে ক্ষুদ্র ঋণ দানের ক্ষেত্রে। যে জায়গায় একটা প্রবলেম আছে সেটা হলো গ্রাজুয়েশন। তারা যখন একটা লেভেল থেকে মাইক্রো এন্টারপ্রাইজে নিজেকে কনভার্ট করবে, এটা কিন্তু একটা সহজ জায়গা না, একটা জাম্প। বাংলাদেশে যদি ওই গ্রুপ অফ পিপুলকে আপনি রিয়েলি পুশ করতে চান, সাস্টেইন করাতে চান, তাহলে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো এন্টারপ্রাইজ এই মাঝখানে এই জাম্পটা করার জন্য তাদের সাপোর্টের প্রয়োজন আছে। এই সাপোর্টটা তো গভর্নমেন্টের কাছ থেকে আসতে হবে, আপনার ব্যাংকের কাছ থেকে আসবে, অথবা মাইক্রো এন্টারপ্রাইজগুলোকে সাপোর্ট করার জন্য স্পেশালাইজ ইনস্টিটিউশন হতে পারে। কিছু ব্যাংক কিন্তু মাইক্রো এন্টারপ্রাইজ করার চেষ্টা করছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ক্ষুদ্র ঋণ শাখার মাধ্যমে এনজিওগুলো 4.08 কোটি গ্রাহককে 2493 কোটি টাকা বিতরণ করেন শুধুমাত্র 2023 সালে, যেখানে 70 থেকে 75% ঋণ বিতরণ হয় ক্ষুদ্র সঞ্চয়কারীদের কল্যাণে। এমআরএ বলেন, এমএফআই বলেন, মানুষের জন্য, এবং মানুষের টাকাই কিন্তু চলছে। আমি বললাম যে 75,000 কোটি টাকা আছে তাদেরই সঞ্চয়, এই প্রান্তিক মানুষের এই তাদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে 75,000 কোটি টাকা, এটা কিন্তু খুব সহজ বিষয় না। আদায়ের হার যদি আপনি দেখেন 95, 96%, 98%, ইভেন কোভিডের সময় আদায়ের হার ছিল 93, 94, এখন এটা 98, 99% আদায়ের হার। সুতরাং এই যে ঋণ দেয়া নেয়া এগুলির ক্ষেত্রে তাদের যে কস্টটা, এটাকে বিবেচনা করেই আমরা সার্ভিস চার্জটা করি। আর এই টোটাল পোর্টফোলিওর 35% হলো আপনার মাইক্রো এন্টারপ্রাইজ। আমরা এই এমআরএকে ডিজিটালাইজ করার জন্য, এমএফআইকে আমরা যদি ডিজিটাল ট্রানজ্যাকশন বাড়াইতে পারি, এখন যে খরচ আমরা নিজেরা যদি ওয়ালেট করে করি তাহলে খরচ একদম কমে 10 পয়সা 20 পয়সায় আমরা কাজ করব। বর্তমান ব্যাংক ও মূল্যস্ফীতির বিবেচনায় সুদের হার আবারও পরিবর্তন আনতে যাচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানটি, যা ক্ষুদ্র সঞ্চয়কারীদের আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে বলে মনে করে সংস্থাটি। সেলিয়া সুলতানা, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।